সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি বিএনপির। ৭১ ও ২৪ একই কাতারে রাখার চেষ্টাও নাকচ। গণপরিষদ ভোটে নতুন সংবিধান চায় এনসিপি। ঐকমত্য কমিশনে মতামত জমা। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা জাতির কৃতি সন্তান। সবসময় পাশে থাকবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। কাউকে মনোবল না হারানোর আহ্বান। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। রং তুলি আঁচড়ে সেজেছে স্মৃতিবেদী। নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরার আওতায় পুরো এলাকা। বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত। এপ্রিলে মিলবে নতুন নোট, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। চলতি মাসে $3 বিলিয়ন রেমিট্যান্স পাওয়ার আশা। এবং আজ থেকে শুরু ঈদ যাত্রা। সড়ক মহাসড়কে ভোগান্তি দেখছে খোদ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ও বিভাগ। ভয় আছে ডাকাতিরও। এবারও যাত্রী খরার শঙ্কায় লঞ্চ মালিকরা। ভোরের সময় সঙ্গে আছি আমি ফারজানা লিনা। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে ৭১ ও ২৪ একই কাতারে রাখার চেষ্টা হয়েছে উল্লেখ করে এটি সমীচীন নয় বলে মনে করছে বিএনপি। সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি জানিয়েছে দলটি। এদিকে গণপরিষদ ভোটে নতুন সংবিধান তৈরির পক্ষে মত দিয়েছে এনসিপি। প্রাদেশিক শাসন ব্যবস্থার প্রস্তাবকে বিপজ্জনক বলে নাকচ করেছে নতুন দলটি। প্রস্তাবের বেশিরভাগই অস্পষ্ট উল্লেখ করে আলোচনার মাধ্যমে সংস্কারের দাবি সিপিবির। জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। রোববার দুপুরে কমিশন কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। মতামত জমা দেন কমিশনের সহসভাপতির কাছে। পরে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের সংশোধনীতে ৭১ এবং ২৪কে একই কাতারে রাখা সমীচীন নয়। সংবিধানের মূলনীতি পরিবর্তনে দলের আপত্তির কথাও জানান তিনি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরানোর চেষ্টাকে সাংবিধানিক প্রতিষ্ঠানটির স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলেও জানান তিনি। গণপরিষদ ভোটে সংবিধান প্রণয়নের চিন্তা নাকচ করে জানান, দ্রুত সংসদ নির্বাচন হওয়া উচিত। রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে, এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল জিনিস, আমাদের সংবিধানের মূল চেতনা। তো সেই জায়গায় এটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এরপর কমিশনে প্রস্তাবনা জমা দেয় জাতীয় নাগরিক কমিটির ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রাদেশিক শাসন ব্যবস্থা দেশের জন্য বিপজ্জনক হবে বলে জানান নেতারা। বিদ্যমান সংবিধান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে মন্তব্য করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তা বাতিলের প্রস্তাব তাদের। গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার। যেগুলো সংবিধান সম্পর্কিত না, সেগুলো নির্বাচনের আগে অধ্যাদেশ দ্বারা এই সরকারই করতে পারবে। ৭২-এর সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে। এই কারণে আমরা বলেছি যে আসলে আমাদের দেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাই প্রথম সংবিধান, এবং এই ৭২ সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কূপ। এরপরেই দলের প্রস্তাবনা জমা দেয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। নেতারা বলেন, কমিশনের দেয়া ১৬৬টি প্রস্তাবের বেশিরভাগই অস্পষ্ট। আলোচনা ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। এই ১৬৬টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট। যখন ওনারা সংলাপ করবেন, আমাদের সুনির্দিষ্ট বক্তব্য, যেটাকে গ্রহণ করছি বলবো, যেটাকে গ্রহণ করতে পারলাম না সেটাকে বলবো, বিকল্প প্রস্তাবও আমরা দেব। এর আগে সকালে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে প্রস্তাবনা জমা দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন ব্যবস্থা সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছিল আওয়ামী লীগ, আর সবার আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে বিএনপি। স্বৈরাচারকে বিতাড়িত করতে জনগণের ত্যাগ মাথায় রেখে তাদের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান তার। পল্টনে জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিলে ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তারেক রহমান।
জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিল রোববার রাজধানীর পুরানা পল্টনে এই আয়োজনে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। বিদেশে কিছু এজেন্ট দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে উল্লেখ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন, কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। আমরা যে আওয়ামী জাহিলিয়াতকে পরাজিত করেছি তার কখনো বাংলাদেশে ফিরে আসবে না। জনগণ রাজপথে নেমেছিল বলেই স্বৈরাচার মাফিয়া বিদায় নিতে বাধ্য হয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা সহ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, সবার আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল বিএনপি। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। তারা সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আইনের শাসন এবং প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার যে গণতান্ত্রিক সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের এখন লড়াই করতে হবে। আলোচনা ও কথাবার্তায় সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান রিজভী। ছাত্ররা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যারা রাষ্ট্র সংস্কার চায় না তারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ফ্যাসিবাদীদের ফিরে আসা ঠেকাতে জুলাই আন্দোলনের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। রাজনৈতিক রূপান্তরের সময় তরুণদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা। আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেয়া হচ্ছে। সম্প্রতি এই বিষয়টি সামনে আনেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে তুমুল আলোচনা। হাসনাতের ফেসবুক পোস্ট নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। দলটির আরেক নেতা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানালেন, 11 মার্চ ওই বৈঠকের বিষয়ে আগে থেকেই জানতেন দলের অনেক নেতা। দলীয় ফোরামে আলোচনার আগে বিষয়টি প্রকাশ্যে আনা ঠিক হয়নি। আন্দোলন থেকে রাজনৈতিক নেতৃত্বে রূপান্তরের সময়ে তরুণদের এমন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান তার। এই বিষয়টা আমাদের দলীয় জায়গা থেকে কিছু মানুষ অবগত ছিলেন, কিন্তু সবার মধ্যে দলের ওই জায়গাতে যেই কথাগুলো হয়েছে সবগুলো ডিসক্লোজ করা হয়নি। আমরা বলেছিলাম যে আমরা একসাথে মিটিং করব, মিটিংয়ে সবগুলো বিষয় পর্যালোচনা হবে। এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে, তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এনসিপি যাত্রাবাড়ি জোনের ইফতার মাহফিলে অংশ নিয়ে নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সক্রিয় করার চেষ্টা চলছে, তবে নতুন মোড়কেও দলটিকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। তৃণমূলের মধ্য দিয়ে আগে আওয়ামী লীগের বিচার হোক, তৃণমূলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিদায় করুন। যারা এই তৃণমূল ইলেকশন চায় না তারা এই নিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে সামাজিকভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে সব দলকে জুলাই আন্দোলনের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান এনসিপির। চেষ্টা চালাবেন না। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের জাতির কৃতি সন্তান অভিহিত করে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কাউকে মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার মাহফিলে একথা বলেন সেনাপ্রধান। জুলাইয়ের উত্তাল রাজপথে এসব মানুষ ছিলেন অকুতভয়। 5 আগস্ট স্বৈরাচারের পতনের পরও তাদের যুদ্ধ হয়নি শেষ। কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে এখনও চিকিৎসাধীন অনেকেই।
জুলাইয়ের এই যোদ্ধাদের সম্মানে ইফতার আয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর। বিকেল গড়াতেই হুইল চেয়ার এবং ক্রাচে ভর করে সেনা মঞ্চে আসেন আহতরা। ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। টেবিল ঘুরে আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। ইফতার পূর্ব স্বাগত বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের জাতির কৃতি সন্তান হিসেবে অভিহিত করে মনোবল না হারানোর আহ্বান জানান সেনাপ্রধান। মনোবল হারানোর কিছু নাই, আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সেনাপ্রধান বলেন, পুনর্বাসনে কাজ করছে সেনাবাহিনী। আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো রিহ্যাবিলিটেশনের জন্য। সেই দিকেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে। শহীদ ও আহতদের জন্য করা হয় বিশেষ মোনাজাত। ইফতার শেষে আহতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সেনাপ্রধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চেষ্টা জানিয়েছেন সব জাতিসত্তার অংশগ্রহণে এবার বৈশাখের শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে। কি নামে মঙ্গল শোভাযাত্রা হবে জানা যাবে সোমবার। এবার সন্ধ্যার মধ্যে নববর্ষের অনুষ্ঠান শেষ করার বাধ্যবাধকতাও থাকছে না। দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। পুরাতনকে বিদায় দিয়ে নতুন শুরুর অপেক্ষায় জাতি। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রোববার সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছায়ানট, বিভিন্ন জাতিগোষ্ঠী, রক ও ইসলামী সঙ্গীত শিল্পীদের প্রতিনিধিরা। তবে সরাসরি চারুকলার পক্ষ থেকে ছিলেন না কেউ। বৈঠক শেষে এবারের নববর্ষ উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন তারা। নিজ নিজ সংস্কৃতিকে আমরা প্রাধান্য দিয়ে এইবার আমরা সাংগ্রাই উদযাপন করব। প্রতিটি মূলধারাকে আমরা সম্মান করতে চাচ্ছি এবং চাচ্ছি যে সবাই মিলে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজতে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, এবার চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রায় নতুন রং, নতুন গন্ধ, নতুন সুর থাকবে। তবে এর নাম কি হবে তা জানা যাবে সোমবার। এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা। যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। উপদেষ্টা জানান, নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার বিধিনিষেধ থাকবে না এবার। তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলতে পারে, কতক্ষণ পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে, এগুলো নিয়ে পুলিশ একটা নির্দেশনা দিবে। কিন্তু আমরা যেটা বলেছি, দার্শনিকভাবে সূর্যাস্তের মধ্যে অনুষ্ঠান বন্ধ করতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত এবার না। রমনা বটমূলে অন্য বছরের মতোই ছায়ানটের বর্ষবরণ আয়োজিত হবে। আর এবার সুরের ধারার অনুষ্ঠান হবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটির উদ্যোগে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত হবে। নামাজ শেষে বের হবে ঐতিহ্যবাহী ঈদ মিছিল। রোববার বিকেলে দক্ষিণ সিটির নগর ভবনে প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ আছে, সেখানে এবার কেন্দ্রীয়ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের পর একটা ঈদ র্যালি আয়োজন করব। সেই আয়োজনে নগরবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি। ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত সরকারের। এপ্রিলের শেষ নাগাদ মিলবে নতুন নোট। লন্ডন সফরে সময় টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। জানান, চলতি মাসে ইতিহাসের সর্বোচ্চ $3 বিলিয়ন রেমিটেন্স আসতে পারে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে ব্রিটিশ সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান গভর্নর। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ঈদকে কেন্দ্র করে নতুন নোটের আবেদন থাকলেও এবারে তা না ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ জুলাই আন্দোলনের ছবিযুক্ত নোট প্রস্তুত হয়নি। লন্ডন সফরে এসে সময় টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর জানালেন, সরকারের নির্দেশে বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নষ্ট নয়, আপাতত সংরক্ষণ করে রাখা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। আমরা নতুন করে আগে ছাপানো নোট এখন আর বাজারে ছাড়ছি না। সেই নোটগুলো যেগুলো বাকি আছে, অবশিষ্টাংশ, সেগুলো আপাতত বাক্সবন্দি অবস্থায় থাকবে। নতুন নোট ছাপানোর ব্যবস্থা করছি। অ্যাকচুয়ালি ব্রিটেনেই একটা কোম্পানি ডলারু, তারা এটা তৈরি করছেন, আর একটা সুইস কোম্পানি তারা করছে। এপ্রিলের শেষ নাগাদ নতুন নোট আমরা বাজারে আনতে পারবো।
আলোচনা হয় রেমিটেন্স প্রসঙ্গ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো $2.5 বিলিয়ন রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে, আর চলতি মাসের 19 দিনে এসেছে $2.25 বিলিয়ন। ইতিহাস ভেঙে একক মাস হিসেবে এটি 3 বিলিয়ন হওয়ার আশা গভর্নরের। প্রবাহ কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সরকারের ইনসেন্টিভই হোক এবং অর্থ পাচার বন্ধ হওয়ার কারণেই হোক। তো আমরা কিন্তু রেমিটেন্সের প্রভাব খুব ভালো পাচ্ছি। আমরা আশাবাদী এই বছর হয়তো 29 থেকে 30 বিলিয়ন ডলারের মতো আমরা রেমিটেন্স পাবো। লন্ডন সফর প্রসঙ্গে বলেন, এস আলম সহ বাংলাদেশ থেকে পাচার করা অর্থের খোঁজে তিনি এসেছেন। কোথায় কি সম্পদ আছে এবং তা দেশে ফিরিয়ে নিতে ব্রিটিশ সরকারের সহযোগিতার কথাও জানান তিনি। 15 থেকে 20 বিলিয়ন ডলার এই একই ব্যক্তি বা তার পরিবার নিয়ে গেছে। তো সেখানে আমাদেরকে ব্যাংকিং খাতের থেকে বিভিন্ন উৎস থেকে যেখান থেকে নেওয়া হয়েছে সেগুলোকে আমরা ট্রেস করে ফেলেছি। এখন যেটা হচ্ছে যে বিদেশে কি অ্যাসেট ট্রেসিং আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা এটা উদ্ধারের চেষ্টা করব। অ্যাসেট রিকভারি ইস্যু নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ এনজিওস এবং এমপিস এবং মিনিস্টার পর্যায়ে আমাদের আলোচনা হয়েছে, কিছু লিগ্যাল ফার্মের সাথেও আমাদের আলোচনা হয়েছে। গভর্নর বলেন, অবাধে অর্থ পাচার বন্ধ হওয়ায় বর্তমানে রিজার্ভের ক্ষয় অনেকটাই কমে এসেছে। IMF এর BPM 6 অনুযায়ী 20 মার্চ রিজার্ভ ছিল $19.96 বিলিয়ন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী পরিষদের সভায় 15টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 21,290 কোটি 89 লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়নে 14,193 কোটি 57 লাখ টাকা, প্রকল্প ঋণ 6,539 কোটি 29 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 406 কোটি 59 লাখ টাকা। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। পদায়ন ও অনিয়মের প্রকাশ্য বিশৃঙ্খলা দেখা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাঝে। আওয়ামী লীগ সরকার বিদায়ের পর অন্যান্য দল সমর্থিত কৃষি নেতাদের দাপটে আতঙ্কগ্রস্ত সাধারণ কর্মকর্তারা। গ্রুপিং দ্বন্দ্বের প্রভাব পড়ছে মাঠ পর্যায়ে। এতে কৃষি বিভাগ ও উৎপাদন ব্যবস্থা হুমকিতে পড়ার আশঙ্কা করছেন সাবেকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএই মহাপরিচালক জানান, আইন পরিপন্থী কাজ করলেই নেওয়া হবে শক্ত পদক্ষেপ। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আওয়ামী সরকার আমলে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ 17টি সংস্থা জুড়েই প্রভাব ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি থেকে পাশ করা কর্মকর্তাদের। বিপরীতে কোণঠাসা ছিলেন শেরেবাংলা সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কর্মকর্তারা। মন্ত্রণালয় থেকে মাঠ পর্যন্ত কৃষি বিভাগের যোগ্যদের পদায়ন না করে দলীয় কর্মীদের প্রাধান্য দেওয়ার অপসংস্কৃতি চালু করে কর্মকর্তাদের মাঝেই বিপরীতমুখী অবস্থান তৈরি করা হয়। অভিযোগ রয়েছে এর মাস্টারমাইন্ড ছিলেন পতিত সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আগস্টে পট পরিবর্তনের পরপরই সংস্থাগুলোতে শুরু হয় আওয়ামী বিরোধীদের পদায়ন। অন্যান্য সংস্থায় কোন্দল ছাইচাপা থাকলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএইতে দেখা দেয় প্রকাশ্যে। ঘটে প্রকল্প পরিচালক সহ 76 কর্মকর্তার নামে মামলা দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা। কৃষিবিদ ইনস্টিটিউট কেন্দ্রিক গ্রুপিংয়ের প্রভাবে কর্মকর্তারা জড়িয়ে পড়েন রেশারেশিতে। সবশেষ চলতি মাসের মাঝামাঝি নানা অভিযোগে ডিএইর এক উপপরিচালককে বদলির আদেশ দেয় মন্ত্রণালয়। বিরোধিতা করে মূল ফটকে তালা, আইন অমান্য করে সংবাদ সম্মেলন সহ বহিরাগতদের নিয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচিও পালন করার অভিযোগ উঠে আসে আরেক বিএনপিপন্থী নেতার বিরুদ্ধে। সাবেকরা বলছেন, কৃষিবিদদের মধ্যে সমতা না থাকলে অস্বস্তির প্রভাব পড়বে মাঠে। বিগত সরকারের আমলে ডক্টর রাজ্জাক একমাত্র কৃষিবিদ প্রথম যে কৃষিমন্ত্রী হয়েছিলেন, কিন্তু ওনার কাছ থেকে কৃষিবিদদের এবং জনগণের যে চাওয়া ছিল সেটা কিন্তু উনি পূরণ করতে পারেননি। উনি এটাকে দলীয় ভিত্তিক, পকেট ভিত্তিক মন্ত্রণালয় বানাইছেন। ওনার আমলেই কিন্তু এই বাউ সাউ কাউ বুঝছেন এই গণ্ডগোলগুলোর আপনার সূত্রপাত হয়েছে। সামগ্রিক মিলঝেল না হলে যে অবস্থা বিগত সরকারের আমলে হচ্ছে একই অবস্থা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এদিকে খামারবাড়িতে সব ধরনের সভা কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া হলেও মাঝে মধ্যেই চলছে বহিরাগতদের আনাগোনা। এমন অবস্থায় সংস্থা প্রধান জানান, যে কোনো বিশৃঙ্খলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে সংস্থাটি। আমাদের কিছু অতি উৎসাহী কর্মকর্তা নানা রকম অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিলেন। এটা হয়তো সরকারের গোয়েন্দা সংস্থা রিপোর্ট থাকতে পারে। সেই প্রেক্ষিতে মন্ত্রণালয় আমাদের কর্মকর্তাকে এখান থেকে বদলি করে দিয়েছিল, সেটা আরেকজন কর্মকর্তা দেওয়া হয়েছে এবং আমরা জায়গায় এখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেটা আমাদের
সচিব মহোদয় সহ উপদেষ্টা স্যার এটা অবগত আছেন। আমরা সেজন্য কঠোর ব্যবস্থা নিয়েছি। খামারবাড়ি থেকে কর্মকর্তা বদলি, নতুন পদায়ন, প্রকল্প পরিচালক নতুন নিয়ে থমথমে অবস্থা বিরাজমান কয়েক মাস ধরেই। আতঙ্ক আর গোমট পরিস্থিতি স্বাভাবিক না হলে কৃষির উৎপাদন ও পরিসংখ্যানেও মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। উদযাপনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে পরিপাটি করা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। গাছপালা আচ্ছাদিত পুরো সৌধ জুড়ে রোপণ করা হয়েছে লাল, নীল, হলুদ সহ বাহারি ফুলের চারা। নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকতা ঘিরে শেষ মুহূর্তের কুচকাওয়াজ প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও। মুজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ৫৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ প্রস্তুতি হিসেবে কুচকাওয়াজ ও বিহগল বাজানোর অনুশীলন সেরে নিচ্ছেন ৩ বাহিনীর সদস্যরা। দিবসটি ঘিরে প্রায় ১ মাস ধরে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ। সৌধ মিনার, পায়ে হাঁটার পথ, হেলিপ্যাড, অভ্যর্থনা কেন্দ্র সহ সব স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে। সতেজ ও তাজা ফুলের বাহারি সৌন্দর্য ফুটিয়ে তুলতে রোপণ করা হয়েছে সহস্রাধিক গাছের চারা। টাওয়ার পরিষ্কার, তারপর হাউস পরিষ্কার, এই যে টপ লাগানো হচ্ছে, বিভিন্ন সিসি ক্যামেরা সেট করতেছে, তারপরে কারেন্টের লাইন এগুলো টানতেছে, এগুলো ক্লিয়ার করতেছে। মাঠের যেখানে ঘাস বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। সুন্দর করে রং দেওয়া হচ্ছে, রঙের জন্য প্রচুর পরিমাণের রং মিস্ত্রি রাখা হয়েছে এখানে। ফুল গাছ লাগায়, পানি দেই, আরো বিভিন্ন রকমের কাজ, ধোয়া পাগলা, সব বিভিন্ন রকমের কাজ এখানে আমরা করি। নিশ্ছিদ্র নিরাপত্তার অংশ হিসেবে পুরো সৌধ এলাকায় স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। ২৬ মার্চ ভোরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপর সৌধ মিনারের প্রধান ফটক সবার জন্য খুলে দেয়া হবে। তার আগে নিরাপত্তাজনিত কারণে সৌধ এলাকায় সংরক্ষিত রাখা হয়েছে প্রবেশাধিকার। মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। ১৯৭২ সালে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ৮৪ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ১৬ বছর সময় ধরে ১৫০ ফুট উচ্চতার একটি সৌধ মিনার সহ পুরো চত্বরের নির্মাণ শেষ হয় ১৯৮৮ সালে। সময় সংবাদ, সাভার। ৯ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশে ইন্টারনেট সেবা দিবে ইলন মাস্কের স্টারলিংক। সেদিন পরীক্ষামূলকভাবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। অবশেষে আগামী ৯ এপ্রিল বাংলাদেশে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে মার্কিন টেলিযোগাযোগ সংস্থা স্টারলিংকের ইন্টারনেট সেবা। ওই দিন বিডা আয়োজিত ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে। রোববার বিকেলে আগামী ৭ এপ্রিল শুরু হতে যাওয়া ৪ দিনব্যাপী সামিটের আদ্যপান্ত তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এটা নিয়ে আমরা অনেকগুলো সংস্থাই একসাথে স্টারলিংকের সাথে কাজ করছি, আপনারা জানেন। তো আমরা ডেমো ডে হিসাবে ৯ তারিখে আমরা স্টারলিংকে ইউজ করব। এ সময় জানানো হয় সামিটের প্রথম ২ দিন দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখবেন ৫০ দেশের বিনিয়োগকারী। সামিটে গুরুত্ব পাবে কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি ও স্টার্টআপ। মেটার থেকে লোকজন আসছেন, আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন, টেলেনর থেকে আসছেন, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট আসছেন। বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিস্থিতি ও কর কাঠামো নিয়ে বিদেশিদের শঙ্কা দূর করতে এবার সামিটে দেশের বড় ৩ রাজনৈতিক দলও বিশেষভাবে কাজ করবে বলে জানায় বিডা। রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। যাত্রায় ভোগান্তির শঙ্কা দেখছে খোদ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ও বিভাগ। ভয় আছে ডাকাতিরও। উপলক্ষ ঘিরে তোড়জোড় নয়, বরং নিয়ম মেনে সারা বছর তদারকি না করলে এই যাত্রার ভোগান্তি থেকে মুক্তি মিলবে না বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। পাশাপাশি দখলের মানসিকতা থেকে বের না হলে প্রশস্ত সড়ক কোনো কাজে আসবে না বলেও মত তাদের। বিস্তারিত আল আমিন তুষারের রিপোর্টে।
ঈদে প্রতি বছর ঢাকা ছেড়ে বাড়ির পানে ছোটেন প্রায় 1,20,00,000 মানুষ। সড়ক মহাসড়কে তৈরি হয় ভীষণ চাপ, যা ঈদযাত্রায় ডেকে আনে ভোগান্তি। সারা দেশে যানজটের জন্য 159টি স্পটকে চিহ্নিত করে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ করিডোরগুলোর সড়ক ঈদের 7 দিন আগেই মেরামতের নির্দেশনা এসেছে। যদিও ঢাকা থেকে বের হবার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য বাইপেলে সংকীর্ণ হয়ে আছে সড়ক। এর বাইরেও মহাসড়কে লেন বিভাজন অমান্য করে উল্টো পথে চলা অটোরিকশার সঙ্গে সার্ভিস লেনে থাকা দখল বাণিজ্য তো আছেই। দুইটা করে লাইন, একটা যাচ্ছে আর একটা আসতেছে। রাস্তা আপনি দেখেন, খেয়াল করে যে অটো রিক্সাগুলো কি ডিসিপ্লিনগুলো নষ্ট করে। বাইপেল থেকে আপনার চন্দ্র পর্যন্ত সিঙ্গেল রাস্তা, তো রাস্তার কাজ করতেছে। পদ্মা সেতু চালু হওয়ায় গত কয়েক বছরের মতো এবারও দেশের অন্যান্য অংশের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক পথেও চাপ বাড়বে। ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশেও 18 কিলোমিটার এলাকা জুড়ে সারা বছরই লেগে থাকা দীর্ঘ যানজট তো আছেই। উত্তরের পথে ঈদযাত্রায় গাড়ির চাপ সামাল দিতে হাতে নেওয়া এলেঙ্গা, হাটিকুমরুল, রংপুর 4 লেন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি। প্রবলেম যদিও হয় নর্থ বেঙ্গলের ওপাশে গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়িতে সম্ভাবনা হওয়া বেশি, আর কোথাও হবে না ইনশাল্লাহ। জাম করে দেশে তো আসলে নিয়ন্ত্রণ ভালো না, নিয়ন্ত্রণ ভালোভাবে করতে পারে না, জাম অবধারিত থাকবে। যে জায়গায় কাজ করতেছে ওই সমস্ত জায়গাগুলোয় পুলিশ যদি গেলে ভালোভাবে ডিউটি করে তাহলে যানজট থাকার সম্ভাবনা কম। বেসরকারি এক পরিসংখ্যান বলছে গেল 8 মাসে সড়ক পথে প্রায় 1868টি ছিনতাই আর 113টি ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সড়ক পথে গণপরিবহন চালাতে ডাকাতির আতঙ্কে আছেন বাস মালিকরা। ডাকাতিগুলো যাত্রী বেশি কিন্তু তারা করে, তারা যে ওঠে এই ব্যবস্থাটা যাতে না হয় আমরা এবার খুব কঠোরভাবে এটা আমরা আমাদের স্টাফদের নির্দেশ দিয়ে দিছি। প্রতিমধ্যে কোনো যাত্রীকে তারা উঠাতে পারবে না। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন গতবারের তুলনায় এবারের ঈদে বিশেষ ট্রেনের সংখ্যা অর্ধেক কম হবার কারণে ঘরে ফেরা মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়ার শঙ্কা রয়েছে। আমরা ঈদে আসলে টোটকা কিছু আয়োজন দেখি, তোড়জোড় দেখি, কিন্তু এটা কোনো সময় টেকসই হয় না, এবং এই কারণে আমরা দেখি শেষে গিয়ে কিন্তু ঈদের 2-1 দিন আগ থেকে পরিবহন ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়ে। আসলে ঢাকাকে ডিসেন্ট্রালাইজেশন করার কোনো বিকল্প আমি দেখছি না, কারণ এত মানুষ একসাথে যখন ঢাকা থেকে বের হওয়া শুরু করবে, এটার যোগান দেওয়া আসলে আমি মনে করি প্রকৃতপক্ষে বাস্তবে এটা সম্ভব না। যদিও যানজট নিরসনে এবং মহাসড়কে অবৈধ বাস স্ট্যান্ড সরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ, সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে থাকবে বাড়তি টহল। মহাসড়কে ঈদযাত্রার ভোগান্তি কমাতে 15 রমজানের মধ্যেই সড়কের সকল ধরনের সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা। তবে সেই সংস্কার কাজ আদৌ কতটা শেষ করা সম্ভব তা নিয়েও রয়ে যাচ্ছে প্রশ্ন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে নতুন রঙে সাজছে সদরঘাটের লঞ্চগুলো। ডকের ঘাটে চলছে দক্ষিণবঙ্গের মানুষদের অন্যতম এই গণপরিবহনের মেরামতের কাজ। লঞ্চ মালিকদের দাবি আগের তুলনায় যাত্রী সংখ্যা কমেছে, তবে ঈদ মৌসুমে প্রত্যাশিত যাত্রী পাওয়ার আশা তাদের। আর যাত্রীদের নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিত করতে প্রস্তুত বিআইডব্লিউটিএ। সিফাত আল শাহরিয়ার ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট। ঈদ যাত্রাকে সামনে রেখে রং করা, ছোটোখাটো ত্রুটি সারানো ও ঢালাইয়ের কাজ চলছে লঞ্চগুলিতে। লঞ্চ মালিকরা বলছেন পদ্মা সেতুর কারণে যাত্রী সংখ্যা কমে গেছে, তাই আগের মতো ব্যস্ততাও নেই। তবুও ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে লঞ্চগুলিতে। বুড়িগঙ্গার পারে কেউ ব্যস্ত লঞ্চ রং করার কাজে, কেউ বা ব্যস্ত পুরাতন পাটাতান মেরামত ও ঝালাইয়ে। কেরানীগঞ্জের ডকের হাটের এই ব্যস্ততা ঈদ যাত্রায় পুরনো লঞ্চকে নতুন সাজে সাজানোর জন্য। পুরনো লঞ্চ নতুন করে ডকে না, নতুন লঞ্চ দেখলেই যাত্রী উঠবে, এটা সার্ভিস ভালো হলে যাইবে, হলে আইবে, সব সুযোগ সুবিধা আছে। রং টং ভরার পরে মনে করেন ঈদের টিপ দেবো ইনশাল্লাহ, আবার চলবো নতুনভাবে আপনার 6 মাস। সবকটা লঞ্চার মালিকই লঞ্চ পরিচ্ছন্নতা আবার সুন্দরভাবে রাখি ঈদের আগে। লঞ্চ মালিকরা বলছেন পদ্মা সেতু চালুর পর থেকেই নানা কারণে নদীপথে যাত্রায় বিমুখ হয়ে গেছেন অনেকেই। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজটে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই আমরা ব্যবসায় একটা নৌ সেক্টরে একটা ধস আসে পড়ছে।
তারপরেও আমরা ভবিষ্যৎ লাভের আশায় চেষ্টা করতেছি, আশা করি আছি যে হয়তো ঈদের সময় কিছু প্যাসেঞ্জার পাবো। এদিকে ঈদকে সামনে রেখে বাড়তি নিরাপত্তার কথা জানালো বিআইডব্লিউটিএ। জানান অতিরিক্ত যাত্রীর ঝুঁকি এড়াতে এবং ফিটনেসবিহীন লঞ্চ চলাচল ঠেকাতে বিআইডব্লিউটিএ সহ নিরাপত্তা সংস্থাগুলো তৎপর রয়েছে। ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ এবং আপনার ডিএমপির পুলিশ কিন্তু তাৎক্ষণিকভাবে ওখানে রেডি থাকে। তাৎক্ষণিকভাবে আমরা এই ধরনের অভিযোগ পেলে আমাদের যতগুলো ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে এবং আমরা নিজেরা আছি, সবাই মিলে আমরা এটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। এবারের ঈদ মৌসুমে অর্ধশতাধিক লঞ্চ চলাচল করবে বলেও জানান এই কর্মকর্তা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় ঝালকাঠিতে মহাসড়কের দুই পাশ দখল করে চলছে ব্যবসা বাণিজ্যের মহোৎসব। যানবাহন ও পথচারী চলাচলে বেড়েছে দুর্ভোগ, পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকির শঙ্কা স্থানীয়দের। তবে কর্তৃপক্ষ বলছে উচ্ছেদ করা হবে অবৈধ স্থাপনা ও অস্থায়ী ব্যবসা বাণিজ্য। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। মহাসড়কের মাঝে রাখা ট্রাক দুই পাশ দখল করে চলছে পণ্য ওঠানামা। পথচারী ও যানবাহন চলাচলে বাধা হলেও তোয়াক্কা করছে না কেউই। দুর্ঘটনা এড়াতে যে পথ ধরে মানুষের হাঁটার কথা, সেখানেই নির্মাণ সামগ্রিক স্তূপ, গাড়ির পার্কিং আর গাছের গুঁড়ি রেখে চলছে ব্যবসা বাণিজ্য। স্থানীয়রা বলছেন, একদিকে বেড়েছে মহাসড়কে যানবাহনের সংখ্যা আর অন্যদিকে রাস্তার দুই ধারে চলছে ব্যবসা। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। ঢাকা থেকে আসছে সব জায়গায় এরকম পাশে পাশে রাখা থাকে, গাড়িগুলো রাখা থাকে, ভ্যান রেখে ব্যবসা করতেছে, হিট বালুর ব্যবসা করতেছে, বাঁশের ব্যবসা করতেছে, মানুষজনের যাওয়ার কোনো ওয়ে নাই। এখানে যদি একটা ফুটপাতের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে পথচারীরা ভালোভাবে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। মহাসড়কের পাশে অস্থায়ী ব্যবসা বাণিজ্য বন্ধে অভিযান চালানো হবে বলে আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সহ নিয়মিতভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি এবং অনেক ক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আরোপ করা হয়। ফলে দেখা যাচ্ছে এগুলো পর্যায়ক্রমে কমে আসছে। ঝালকাঠি থেকে পশ্চিমাঞ্চলের খুলনা রুটে 37 কিলোমিটার এবং দক্ষিণাঞ্চলের কুয়াকাটা রুটে 8 কিলোমিটার মহাসড়ক রয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। রাজধানীতে সরকারি মাল্টিডিসিপ্লিনারি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন বিপিএ। রোববার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক জরুরি সাধারণ সভায় এ দাবি করেন তারা। সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যদের উপস্থিতিতে সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সংস্কার ত্বরান্বিত করা জরুরি। তারা জানান, 5 আগস্টের পর তৎকালীন অনির্বাচিত বিপিএ একটি অন্তর্বর্তী আহ্বায়ক কমিটির কাছে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এই অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির মূল দায়িত্ব ছিল 4 মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন করা। দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা সম্ভব না হওয়ায় বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি শিশু বিশেষজ্ঞদের নিয়ে বিপিএ এর একটি কমিটি ঘোষণা করা অতি জরুরি হয়ে পড়েছে। চিংড়ি শিকারে দেশের অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি। উপকূল থেকে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার টাইগার চিংড়ি রপ্তানি হচ্ছে ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। ফলে এই চিংড়ি শিকার, বাছাই ও প্রক্রিয়াজাতের কাজ করে কর্মসংস্থান হয়েছে উপকূলের লক্ষাধিক নারী ও পুরুষের। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ছবি তুলেছেন তৌকিব পাদা। সামুদ্রিক টাইগার চিংড়ি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রধান মৌসুম হওয়ায় এ চিংড়ি আহরণে ধুম পড়েছে পটুয়াখালী সহ আশপাশের উপকূলীয় এলাকায়। বঙ্গোপসাগরের তীরবর্তী দুর্গম দ্বীপ চরমন্তাজে গিয়ে দেখা যায় টাইগার চিংড়ি শিকার করে ঘাটে নিয়ে আসছেন জেলেরা। এরপর সেখানেই চলে নারী পুরুষের মহা কর্মযজ্ঞ। কেউ ফিশিং বোট থেকে মাছ নামান, কেউ অন্যান্য মাছের মধ্য থেকে টাইগার চিংড়ি বাছাই করেন, কেউ বা মাথা কেটে আলাদা করে রপ্তানি উপযোগী করছেন। এতে কর্মসংস্থান হয়েছে উপকূলীয় 1.5 লাখ মানুষের। টাইগার মাছ কাটতে মনে করেন 300-400 এরকম পাই, দৈনিক 20 কেজি কাটি, 30 কেজি কাটি, এরকম কাটি মাছ বুঝছে। টাইগার মাছটা হেরা মাইপে নিয়ে যায়, ওইটা 5 টাকা কেজি দেয়। ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে এ চিংড়ির তেমন চাহিদা না থাকলেও ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে এর বেশ কদর। ফলে জেলা থেকে প্রতি বছর কয়েক কোটি টাকার টাইগার চিংড়ি বিদেশে রপ্তানি করা হয়। এই জায়গা দিয়ে আমরা মাছ ক্রয় করি, ক্রয় করার পর খুলনা নিয়ে এই মাছটাকে বিক্রি করি ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি আলাদা এই মাছটাকে সেলে
ফ্যাক্টরিতে ছিলে তারপর মাছটা বাইরে রপ্তানি করে। চিংড়ি মাছটা খুব কম এখন, এই বছর একটু তুলনামূলকভাবে কম, তারপরে বাজার খুব খারাপ। বিদেশে রপ্তানিযোগ্য চিংড়ি শিল্পের প্রসারে জেলেদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। মাথা দিয়ে আমরা অন্যভাবে আমাদের মৎস্য খাদ্য পশু খাদ্য উৎপাদন করার জন্য যেই পরামর্শ দেওয়া দরকার, প্রশিক্ষণ দেওয়া দরকার, মৎস্য অধিদপ্তর থেকে আমরা সেটা দেব। পটুয়াখালী, বরগুনা ও ভোলার জেলেরা সমুদ্র থেকে টাইগার চিংড়ি সংগ্রহ করেন। এরপর সমুদ্র লাগোয়া বিভিন্ন পয়েন্টে বিদেশে রপ্তানির জন্য প্রক্রিয়াজাত করা হয়। এখান থেকে পাইকাররা কিনে নিয়ে যান খুলনায়, সেখান থেকে রপ্তানিকারক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বেনাপোল বন্দরে পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে কার্গো ভেহিকেল টার্মিনাল। এতে থাকছে 1,500 ট্রাক পার্কিংয়ের সুবিধা। আগের চেয়ে দ্রুত মালামাল ওঠানামা করানোয় সময় ও খরচ কমে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাড়ার আশা করছেন সিঅ্যান্ডএফ এজেন্টরা। অন্যদিকে রাজস্ব আয় বৃদ্ধির আশা বন্দর কর্তৃপক্ষের। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বিএসএফ বাধায় বন্ধ থাকার পর অবশেষে বেনাপোল বন্দরে 41 একর জমিতে চালু হয়েছে পূর্ণাঙ্গ কার্গো ভেহিকেল টার্মিনাল, যা ভারত বাংলাদেশ স্থলপথে আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করে দিয়েছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। আগে খুব জায়গা কম ছিল, গাড়ি রাস্তায় থাকতো। এই জায়গাটা নতুন পার্কিং হয়েছে, আমরা ইন্ডিয়ার থেকে আসছি, আমাদের অনেক সুবিধা হচ্ছে। কার্গো ভেহিকেল টার্মিনালের ফলে এই বেনাপোল বন্দর যে আন্তর্জাতিক একটি স্থল বন্দর, সেটার পরিপূর্ণ রূপ পাবে। কার্গো ভেহিকেল টার্মিনালটির বাণিজ্যিক নিরাপত্তায় বর্তমানে কাজ করছে আনসার, বেসরকারি নিরাপত্তা সংস্থা, পিমা ও আর্মস ব্যাটালিয়ন পুলিশ। এটি চালু হওয়ার ফলে বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল হয়েছে। 1500 ট্রাক একসাথে এখানে অবস্থান করতে পারে। বন্দরের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণে 2022 সালের ফেব্রুয়ারিতে 329 কোটি টাকা ব্যয়ে প্রথমে 25 একর ও পরে আরও 16 একর জায়গা অধিগ্রহণ করা হয়। সময় সংবাদ, বেনাপোল। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মাহাদি ধ্রুব। লিন, আপনাকে ধন্যবাদ। দেখছেন ভোরের সময়। ঈদ উল ফিতরে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াতে নেওয়া হয়েছে প্রস্তুতি। রাজধানীর সদরঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হচ্ছে আজ। ফিরতি যাত্রীদের জন্য এই সার্ভিস থাকবে 14 এপ্রিল পর্যন্ত। তবে গত কয়েক বছরের মতো এবার ঈদেও যাত্রী খরার সংখ্যায় লঞ্চ মালিকরা। পদ্মা সেতু চালু ও সড়ক যোগাযোগের উন্নয়নে নৌপথে যাত্রীদের আগ্রহ কমেছে বলে মনে করছে তারা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। পল্টনের কোথাও চলছে ঝালাই, কোথাও বা রঙের কাজ। এই জোর তৎপরতা ঈদকে সামনে রেখে বরিশাল নদী বন্দরে নতুনের অবয়ব আনতে চেষ্টা চলছে লঞ্চগুলোতেও। রং তুলির আঁচড়ে সাজ সাজ রব এক একটি যাত্রীবাহী নৌযান। কিন্তু শুনশান নিরাপত্তা লঞ্চের কাউন্টারগুলোতে। নেই যাত্রীদের টিকিট কেনার ভিড়। মাত্র বছর দুয়েক আগেও রমজানের শুরুতেই সরগরম থাকতো এসব কাউন্টারগুলো। স্টাফদের দম ফেলার ফুরসত যেখানে থাকতো না, সেখানে এখন যাত্রী সংকট। অনেক লম্বা ছুটির কারণে এবছর যাত্রীর চাপ অনেক কম। আগের মতো যাত্রী নাই, কিন্তু এখন যারা আগে আসতেছে তারাই আগে পাচ্ছে। টিকিট পেয়ে খুবই আমরা আনন্দিত এবং আগের মতো কোনো চাপ নেই। সিরিয়াল অনুযায়ী 3 গ্রুপে ভাগ করে 19টা লঞ্চ দেওয়া হয়েছে, আর তার সাথে আরেকটা নতুন লঞ্চ যোগ হচ্ছে। ঈদে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। কিন্তু যাত্রী না থাকায় হতাশ লঞ্চ মালিকরা। পদ্মা সেতু হওয়াতে আমাদের লঞ্চ ব্যবসায় ধস নামেছে, বলা মতো না যে লঞ্চের ব্যবসা কি অবস্থা বর্তমানে চলতেছে। সরকারি তরফ থেকে আসলে সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া আছে এবং আইন শৃঙ্খলার বিষয়ে আমরা সম্পূর্ণ সজাগ রয়েছি। ঈদ উপলক্ষে 25শে মার্চ থেকে বিশেষ সার্ভিস চালু হবে, চলবে 14 এপ্রিল পর্যন্ত। তবে সময় পুরোটাই যাত্রীচাপ অনুযায়ী লঞ্চ চলাচল করবে বলে জানান সংশ্লিষ্টরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অশ্বঈদে ভোলার সাগরকুলের মনপুরা, চরফ্যাশন ও নোয়াখালীর হাতিয়ার যাত্রীদের চট্টগ্রামের সহজ যাতায়াতে চালু হয়েছে লঞ্চ সার্ভিস। এমভি বারো আউলিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস নামের 2টি নৌযান 20 মার্চ থেকে যাত্রী পরিবহন করবে। এতে উপকূলীয় এলাকার যাত্রীদের চট্টগ্রামে যাতায়াতে বাঁচবে সময় ও খরচ। তবে সার্ভিসটি সারা বছরই চালু রাখার দাবি যাত্রীদের। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন মোবারক হোসেন শুভ।
বন্দর নগরী চট্টগ্রাম থেকে দ্বীপ জেলা ভোলার চরফেশন ও মনপুরার গন্তব্যে পৌঁছাতে একজন যাত্রীকে 4 থেকে 5 বার বাস ও লঞ্চ পরিবর্তন করতে হয়। সময় লাগে 16 থেকে 18 ঘন্টা। ভোগান্তির এই যাতায়াত সহজ করতে দীর্ঘদিন ধরেই চরফেশন থেকে চট্টগ্রাম লঞ্চ সার্ভিসের দাবি করে আসছিলেন ওই রুটের যাত্রীরা। বিষয়টি বিবেচনায় নিয়ে ঈদ উল ফিতর উপলক্ষে 20 মার্চ থেকে এ রুটে MV 12 আউলিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস নামের দুটি বিলাসবহুল নৌযান যাত্রী পরিবহন শুরু করে। চরপেশনের বেতুয়া ঘাট থেকে ছাড়ার পর লালমোহনের মঙ্গল শিকদার, তজুমুদ্দিন, মনপুরা, ঢালচর ও হাতিয়া হয়ে চট্টগ্রাম সদরঘাট পৌঁছাতে সময় লাগে 9 ঘন্টা। লঞ্চ সার্ভিসটি শুধু ঈদ কেন্দ্রিক না হয়ে সারা বছর চালু রাখার দাবি যাত্রীদের। বাইরে ভোলা দিয়ে বেদুরা দিয়ে বা মজুদরি ঘাট দিয়ে যে জার্নিটা প্যারাময়। বেতুয়া থেকে চট্টগ্রামে যদি জাহাজটা যদি চলাচল করে রেগুলার, তাহলে হবে কি আমরা ভোলাবাসীরা উপকৃত হব। আশানুরূপ যাত্রী পেলে উপকূলের দুর্গম এলাকার মানুষের নিরাপদ ও ভোগান্তিবিহীন আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে এ সার্ভিস অব্যাহত রাখার আশ্বাস সংশ্লিষ্টদের। যদি ওয়েদার অর্থাৎ আবহাওয়া ভালো থাকে, তা আমাদের জাহাজ হলো সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে স্বাচ্ছন্দ্যে এখানে যেতে পারবে। ঢাকা লাইনে যে লঞ্চগুলি চলে, এটার সঙ্গে সমঝোতা করে আমাদের এটার ভাড়া নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে ভোলার বেতুয়া পর্যন্ত লঞ্চের কেবিন ভাড়া 1600 থেকে 5500 টাকা, আর ইকোনমি চেয়ার ভাড়া 600 থেকে 1000 টাকা। ভোলা ও নোয়াখালীর হাতিয়া উপকূলের লক্ষাধিক মানুষ চট্টগ্রামের বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ঈদ উল ফিতরের দিন যতই ঘনিয়ে আসছে, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। দাঁপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন, টমটম আর ভটভটি। তবে সড়কের আয়তন না বাড়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ঈদযাত্রার নিরাপত্তার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি যাত্রী সহ পরিবহন সংশ্লিষ্টদের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। চলতি মার্চ মাসের 23 দিনে বরিশাল ঢাকা মহাসড়কে অন্তত 17টি দুর্ঘটনা হয়। নিহত হয়েছেন 7 জন, আহত অন্তত অর্ধশত। ঈদ ঘিরে বরিশাল ঢাকা মহাসড়কে যাত্রীচাপ বাড়ায় পরিবহনের সংখ্যাও বেড়েছে। সেই সঙ্গে নসিমন, 3 হুইলার, ভটভটিও দাপিয়ে বেড়াচ্ছে। খোদ বাস মালিক নেতাদেরই অভিযোগ, ফিটনেসবিহীন লক্কর চক্কর বাস রং করে নতুনভাবে নামানো হচ্ছে মহাসড়কে। ঈদ যাত্রার নিরাপত্তায় এগুলো নিয়ন্ত্রণের দাবি তাদের। প্রতিটা গাড়ির কাগজপত্র, ট্যাক্স, ফিটনেস, রুট পারমিট হালনাগাদ আছে কিনা, হালনাগাদ না থাকলে চলতে পারবে না। অতিরিক্ত ভাড়ায় কেউ টিকিট দিতে পারবে না, কোনো টিকিট ব্লকে বিক্রি করতে পারবে না। ফিটনেসবিহীন গাড়ি বা যে কোনো মানে কি বলবো, যেটা চলাচলের অনুপযোগী কোনো গাড়ি আমরা রাস্তায় চলতে দিব না। ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর 26 কিলোমিটার অংশে গত 2 বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 25 জনের বেশি। পদ্মা সেতু চালুর পর এ সড়কে যান চলাচল বাড়লেও বাড়েনি প্রশস্ততা। পুলিশ ও চালকরা বলেন, এই মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ 3 হুইলার। আমতলীতে কিছু মহাসড়ক আছে যেটা আসলে মহাসড়ক বলা যায় না, ওখানে হাইওয়ে পুলিশের কোনো অবস্থান নেই। হাইওয়ে পুলিশ হইলে কাজে আরো সুবিধা হবে। সড়কের বিশৃঙ্খলা পিরোজপুরেও। বেকুটিয়া সেতুর কারণে যে গতি বেড়েছে, তাতে মহাসড়কে মরিয়া নসিমন, 3 হুইলারের দাপট। সরু সড়ক ও প্রয়োজনের তুলনায় রাস্তা না থাকায় দুর্ঘটনা লেগেই আছে। এদিকে পটুয়াখালী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে চলছে ব্যাটারি চালিত মাহিন্দ্রা, সিএনজি, অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন ধরনের 3 চাকার যান। আইন ও নিয়ম কানুনের তোয়াক্কা না করে দূরপাল্লার পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব যান। পর্যটন নগরী কুয়াকাটার সঙ্গে যোগাযোগের এ পথে যেন ঝুঁকি কমছেই না। অটো আর মাহিন্দ্রা জেলায় গাড়ি চালান যায় না, এরা ফুটফাট জানতে পারে ভরে দেয়, এদের দুর্ঘটনা ঘটে বেশি। এদের লাইসেন্স মেসেন্স কিছুই নেই, তো কিছুই বোঝে না, ডাইনে বামে কোন সময় ঢুকাই দেয় ঠিক ঠিকানা নাই। ওরা আসলে আনানি ড্রাইভার যারা অটো চালায়, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমরা অব্যাহত আছে। পদ্মা সেতু চালুর পর ঢাকা থেকে বরিশালে 3.5 থেকে 4 ঘন্টা, আর বরিশাল থেকে কুয়াকাটা 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। ঈদে 2 সহস্রাধিক বাসে 50 লাখেরও বেশি যাত্রী চলাচল করবে বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঈদের আমেজে বিক্রি বেড়েছে নতুন গাড়ির বাজারে। ক্রেতা টানতে কোনো প্রতিষ্ঠান দিচ্ছে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার। আবার কোনো কোনো কোম্পানির চলমান অফারেই ঈদের আগে ক্রেতা সমাগম বেড়েছে শোরুমে।
কেনার আগে নানাভাবে দেখে নেওয়া হচ্ছে পছন্দের গাড়ি। কেউ আবার কেনার পরিকল্পনা পাকা করার আগে দেখে যাচ্ছেন শোরুম ঘুরে। বাজার তথ্য, গেল 2 বছর ধরে নতুন গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতা, কারণ ডলারের দাম বেড়ে যাওয়ার পর থেকে প্রায় কাছাকাছি দামে বিক্রি হচ্ছে রিকন্ডিশন ও ব্র্যান্ড নিউ কার। গাড়ির বাজারে ঈদ কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করতে অনেক কোম্পানি দিয়েছে মূল্য ছাড় সহ নানা অফার, যা আকৃষ্ট করছে ক্রেতাদের। স্টারগেজারের প্রাইস হচ্ছে 37 লাখ এবং ক্রেটা গ্র্যান্ডের প্রাইস হচ্ছে 45,50,000। এই দুটো মডেলের উপরেই আমাদের হচ্ছে 50,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট অফার যাচ্ছে এবং সিক্রেট রেসিপি 10,000 টাকার কুপন যাচ্ছে এবং হাইসেন্সের হচ্ছে 10,000 টাকার কুপন যাচ্ছে। এই অফারের কারণে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। সবকিছু মিলিয়ে আসলে আমি ক্রেটা গ্র্যান্ডটা বুকিং করে দিলাম। 7 সিটার গাড়ি 1500 সিসির মধ্যে আছে, এটার মধ্যে অনেক ফিচার ভালো আছে আর মাইলেজও ভালো, এই জন্য নিয়ে নিলাম। আব্বা আমার একটা চয়েস ছিল। কোনো কোনো কোম্পানি আবার চলমান অফারেই পাচ্ছে ভালো সাড়া। ঈদ উপলক্ষে এই গাড়ি অনেকেই পারচেস করতেছে এবং সবাই দে আর লুকিং ফর ব্র্যান্ড নিউ কার্স। সিলন 6-এ আমরা অফার দিচ্ছি 63,90,000 ফার্স্ট 200 কাস্টমারের জন্য, 1,10,000 টাকা ছাড়। ঈদের আগে যদি বাই করতে পারে, দ্যাট কেস বাসায় সবার সাথে উৎসব আনন্দের মধ্যে নতুন গাড়ি শো করা। বাংলাদেশে বর্তমানে সেডান কারের চেয়ে এসইউভির দিকে ক্রেতাদের নজর বেশি, যেখানে আবার নতুন করে আগ্রহ বাড়িয়েছে 7 সিটার ও পরিবেশ বান্ধব ইভি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রমজানের শেষ ভাগে এসে বরিশালে জমে উঠেছে ঈদের পোশাক বেচাকেনা। দেশি বিদেশি পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। বাজারে ভিড় দেখা গেলেও বিক্রেতাদের দাবি বেচাকেনা কাঙ্ক্ষিত নন। ক্রেতারা বলছেন মানের চেয়ে দাম বেশি। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত অপূর্বপুর রিপোর্ট। রোববার দুপুরে বরিশালের চকবাজারে এমন ভিড় দেখা যায়। ঈদ ঘিরে ক্রেতার সামাল দিতে এই সড়কে যান চলাচল বন্ধ। দোকান ছাপিয়ে ফুটপাতেও বসেছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। ট্রাফিক পুলিশের তৎপরতাও চোখে পড়ার মতো। এখানকার ব্যবসায়ীরা জানান, রোজার ঈদ সামনে রেখে কোটি কোটি টাকার নানান ডিজাইনের পোশাক এনেছেন তারা। দেশি বিদেশি পোশাকের সমাহার। মানুষের ভিড় থাকলেও নেই কাঙ্ক্ষিত বেচাকেনা। এবার নতুনত্ব আছে পাকিস্তানি 3 পিস, বাংলাদেশি কিছু ফার্সি, নতুন ফার্সি কারাচি। পাকিস্তানি ড্রেস, আফগানি ড্রেস এগুলো চাহিদাই বেশি। ইন্ডিয়ান ড্রেসের চাহিদা আগের থেকে অনেক কম এবছর। পাকিস্তানি ড্রেস আদাও কি পাকিস্তানি না বাংলাদেশ, এটা আসলে দেখে বোঝার কোনো উপায় নেই। গতবারের থেকে এবার দাম তুলনামূলক একটু বেশি। ভিড় বেশি দেখে মনে করে দাম বেশি, কিন্তু অরিজিনাল আসলেই দাম বেশি না। বেচা কিনা খুবই খারাপ। এই বছর এই রকমের হবে এটা আমরা ভাবতেও পারিনি। প্রস্তুতি মোটামুটি নিছি, আশার তো শেষ নাই, কিন্তু সেরকম হয় না। গতবার যেরকম হয়েছে তার অর্ধেক। বরিশাল শহরে 250 থেকে 300 পোশাকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রোজার ঈদকে ঘিরে অন্তত 500 কোটি টাকা বেচাকেনা হবে বলে আশা ব্যবসায়ীদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাকাত হোসেন। তার সঙ্গে আরও 6 উপদেষ্টার উপস্থিত থাকার কথা রয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সীতাকুণ্ডে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছে তার কাছে। পার্থ, আজকে সন্দ্বীপের 7 জন উপদেষ্টা আসছেন, তার একটি কারণ আজকে সন্দ্বীপবাসীর যে দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের আশা, সেই স্বপ্ন এবং আশা কিন্তু একসাথে বাস্তবায়ন হতে চলেছেন। এবং মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠিক 11:30টায় কিন্তু সন্দ্বীপ থেকে যুক্ত হবেন। মূলত বাঁশবাড়িয়া গুপ্তচরা নৌপথে যে ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিসের কিন্তু আজকে উদ্বোধন করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ফেরিটি রয়েছে সেটি, তার নাম হচ্ছে কপোতাক্ষ। মূলত সন্দ্বীপবাসীর যে অবর্ণনীয় দুর্ভোগ, আসলে চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন যে দ্বীপ, সন্দ্বীপের যে যাতায়াত ব্যবস্থা, এই সাগর পাড়ি দিয়ে যে 18 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, সেটি কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন এই সন্দ্বীপের যারা যাত্রীরা রয়েছেন। বিশেষ করে যে বর্ষা মৌসুমে কিংবা সাগর উত্তাল থাকলে কিংবা যে 18 কিলোমিটার যে সাগর, সেই সাগর পথ পাড়ি দিতে হলে সন্দ্বীপবাসীকে কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি সন্দ্বীপের যারা সাধারণ মানুষজন রয়েছেন তারা যেমন
সহজে কিন্তু সন্দ্বীপ থেকে চট্টগ্রামে আসতে পারতেন না। দীর্ঘদিন তাদের কিন্তু একটি ফেরির কিন্তু সার্ভিস চালু হওয়ার তাদের আহ্বান ছিল এবং সেই সুবাদে কিন্তু আজকে আমরা দেখছি চট্টগ্রামের দীর্ঘদিন পর হলো চট্টগ্রামের গুপ্তছড়া ঘাট থেকে এবং বাঁশবাড়িয়া ঘাট থেকে গুপ্তছড়া ঘাট পর্যন্ত সন্দ্বীপের যে ফেরি সেই ফেরিটির কিন্তু আজকে উদ্বোধন করা হবে। মূলত 7 জন উপদেষ্টা আজকে কিন্তু আমরা দেখছি চট্টগ্রামে আসেন। আমি একটু জানাতে চাই বিদ্যুৎ ও খনিজ সম্পদ, সড়ক যোগাযোগ ও রেল মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর ফাজুল কবির খান, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বীর প্রতীক ফারুকি আজম এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ফরিদা আক্তার। এছাড়া আমরা দেখছি যিনি উদ্বোধন করবেন সন্দ্বীপ সার্ভিসের নৌ পরিবহন মন্ত্রণালয়ের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সৈয়দ রিজওয়ানা হাসান, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সহ মাননীয় প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী আজকে কিন্তু সবাই উপস্থিত থাকবেন এই সন্দ্বীপে। যেহেতু সন্দ্বীপবাসী যে দীর্ঘদিনের আশা এই সন্দ্বীপ সার্ভিস, এই ফেরি সার্ভিস উদ্বোধন হবে, সেই ফেরিটি কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং চট্টগ্রাম থেকে আমরা দেখছি দলে দলে মানুষ আজকে সন্দ্বীপের উদ্দেশ্যে যাওয়ার জন্য সবাই একসাথে কিন্তু মিলিত হয়েছেন। একটু জানিয়ে রাখি, চট্টগ্রামের এই যে কুমিরা ঘাট কিংবা যে বাঁশবাড়িয়া ঘাট রয়েছে, এখান থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে যেতে হলে কিন্তু সাগর পাড়ি দিয়ে যেতে হয়। যে 18 কিলোমিটার সাগর রয়েছে সেই সাগর পাড়ি দিতে বিশেষ করে স্পিডবোট কিংবা ছোট যে ট্রলারগুলো রয়েছে সেক্ষেত্রে সেখানে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু চট্টগ্রামের যারা সন্দ্বীপবাসী রয়েছেন তাদেরকে কিন্তু সাগর পাড়ি দিয়ে সন্দ্বীপ যেতে হতো কিংবা সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসতে হতো। আজকে সেই দুর্ভোগ লাঘব হতে চলেছে। সন্দ্বীপবাসীর জন্য যে ফেরি, সেই ফেরি সার্ভিসের উদ্বোধন হতে চলেছে এবং 7 জন উপদেষ্টা কিন্তু আজকে এই যে ফেরি সার্ভিসের উদ্বোধন হবে তার জন্য এই চট্টগ্রামের সন্দ্বীপে কিন্তু তারা উপস্থিত হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বাঁশবাড়িয়া ঘাট থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিসের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সন্দ্বীপ। রাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। যদিও ট্রাম্পের নীতি না বদলালে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তেহরান বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। সম্প্রতি নতুন পরমাণু চুক্তিতে সম্মত হতে ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজি না হলে তেহরানে হামলারও হুমকি দেন তিনি, যার তীব্র সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রকে বাড়াবাড়ি না করার আহ্বান জানান তিনি। রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, মার্কিন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন, যা সরাসরি সামরিক পদক্ষেপ এড়ানোর প্রচেষ্টা। সবকিছু সামরিক উপায়ে সমাধান করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন উইটকফ। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপের নীতি পরিবর্তন না হলে কোনো আলোচনা সম্ভব নয়। ইরান যুদ্ধকামী নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের চিঠিকে হুমকি হিসেবে দাবি করে দ্রুতই তেহরানের জবাব দেবে বলেও জানান আরাকচি। 2018 সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে ওয়াশিংটনের উপর তেহরানের বিশ্বাসের সংকট তৈরি হয়। ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যদিও ট্রাম্প এবছর পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। রাহানুল রানা, সময় সংবাদ। বিক্ষোভের আগুনে জ্বলছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচক ও ইস্তাম্বুল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার এক শীর্ষ মার্কিন দূতের বক্তব্যে প্রকাশ পেল দুই নেতার ঘনিষ্ঠতার নতুন দিক। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনার পর পুতিন গির্জায় গিয়ে তার জন্য প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এ তথ্য প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা দুই নেতার কূটনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন।
হোয়াইট হাউসের মসনদে দ্বিতীয় মেয়াদে বসার আগে থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। এবার সেই পালে যেন আরও হাওয়া লাগলো। ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, নির্বাচনী প্রচারণায় হত্যা চেষ্টার ঘটনার পর পুতিন গির্জায় গিয়ে ট্রাম্পের সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন। টাকার কালসনের একটি পডকাস্টে এ তথ্য দেন উইটকফ, যেখানে তিনি জানান পুতিন তার স্থানীয় গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন। গত গ্রীষ্মে পেনসিলভেনিয়ার বাটলার শহরে ট্রাম্পের প্রচারণা সমাবেশে হামলার ঘটনা ঘটে, যেখানে 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস বর্তমান প্রেসিডেন্টের উপর গুলি চালান। তখন ক্রেমলিন মুখপাত্র হামলার জন্য ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের দোষারোপ করেছিলেন। এছাড়াও পুতিন ট্রাম্পের প্রতি সৌজন্যতা দেখিয়ে এক রুশ শিল্পীকে দিয়ে তার একটি প্রতিকৃতি আঁকিয়েছেন এবং সেটি ট্রাম্পকে উপহার হিসেবে পাঠিয়েছেন। দুই নেতার এই ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় হয়ে আছে, বিশেষত ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে। সম্প্রতি তারা 2 ঘন্টার ফোনালাপে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন বন্ধের উপায় নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প এটিকে খুব ভালো এবং ফলপ্রসূ হিসেবে আখ্যা দিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বসে চিলের রাজধানী সান্তিয়াগোয় রাজপথে নামেন দেশটির হাজারো বাসিন্দা। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা নিরাপদ পানির সংকট ও এর বেসরকারীকরণের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। দাবি করেন দেশের সকল বাসিন্দাদের জন্য নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে হবে। নাচ, গান, ব্যানার আর ফেস্টুন নিয়ে ব্যতিক্রম ধর্মী বিক্ষোভের এই দৃশ্য চিলির রাজধানী সান্তিয়াগোর। বিশ্ব পানি দিবস উপলক্ষে শনিবার রাজধানীর রাজপথে জড়ো হন বাসিন্দারা। দাবি তোলেন নিরাপদ পানির অধিকারের। আন্দোলনকারীরা স্পষ্ট দাবি জানান নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে হবে। বলেন, পানি মানুষের অধিকার, এটি ব্যবসার পণ্য নয়। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের তথ্য মতে চিলি লাতিন আমেরিকার একমাত্র দেশ যেখানে নিরাপদ পানির তীব্র সংকট রয়েছে। দেশটির পানি ব্যবস্থা 1980 সালে বেসরকারীকরণ করা হয়, যা জনগণের নিরাপদ পানির অধিকারকে সীমিত করে। পানি বেসরকারীকরণের বিরুদ্ধেও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। শুধু নিরাপদ পানিই নয়, পানির উৎস সংরক্ষণের বিষয়েও গুরুত্ব আরোপ করেন আন্দোলনরত বাসিন্দারা। আমাদের এখনই রাস্তায় নামতে হবে। নদী, হিমবাহ ও জলাভূমি রক্ষার দাবিতে আওয়াজ তুলতে হবে, কারণ এগুলোই ভবিষ্যতে আমাদের পানির প্রধান উৎস হবে। এদিকে শুধু চিলিই নয়, বিশ্বের কয়েকটি দেশ নিরাপদ পানির সংকটে আছে। পানি দিবস উপলক্ষে শনিবার লাতিন আমেরিকার আরেক দেশ ব্রাজিলের মানাউসে বিক্ষোভ করেছেন দেশটির পরিবেশবিদরা। আহ্বান জানান আমাজনের পানি রক্ষায় সকলকে এগিয়ে আসার। দিবসটিকে ঘিরে একই দিন বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশ স্পেনের গ্লাসিয়াতে। বিক্ষোভ করেছেন অঞ্চলটিতে সেলুলোজ পাল্প প্লান্ট প্রকল্পের বিরুদ্ধে। পরিবেশবিদদের দাবি, এই প্রকল্প অঞ্চলটির আবহাওয়ায় ক্ষতিকর প্রভাব ফেলবে। কাকুলি আখতার, সময় সংবাদ। মালয়েশিয়ায় জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতার উপচে পড়া ভিড় এখন বিপণী বিতানগুলোতে। বাংলাদেশি মালিকানাধীন দোকানে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও যাচ্ছেন পছন্দের পোশাক কিনতে। বিদেশের মাটিতে দেশীয় পোশাক কিনতে পেরে খুশি প্রবাসীরা। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে মালয়েশিয়ার প্রতিটি বিপণী বিতানে কেনাকাটায় ব্যস্ত এখন প্রবাসী বাংলাদেশিরা। পরিবার এবং নিজেদের পছন্দের পোশাক কিনতে বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতে রয়েছে প্রবাসী ক্রেতাদের ভিড়। এর মধ্যে আবার কেউ কেউ প্রিয়জনের সঙ্গে ঈদ উৎসবে ছুটি কাটাতে দেশেও ফিরে যাচ্ছেন। আর প্রবাসীদের সেই ঈদের কেনাকাটার খবর জানাতে আজ উপস্থিত হয়েছি কুয়ালালামপুরের KWC শপিং মলে। ঈদ উল ফিতরের বাকি মাত্র আর কয়েকদিন। কুয়ালালামপুরের বড় বড় ফ্যাশন হাউসগুলোতে এখন ক্রেতাদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে মালয়েশিয়ার ঈদ বাজার। মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন দোকানে সাধ্যের মধ্যে ঈদের পোশাক কিনতে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও ভিড় করছেন পছন্দের পোশাক কিনতে। দেশের মতো এখানেও প্রবাসী বাংলাদেশিরা তাদের পছন্দের কেনাকাটার জন্য ছুটছেন এক বিপণী বিতান থেকে আরেক বিপণী বিতানে। প্রবাসী থেকেও পছন্দের দেশীয় পোশাক কিনতে পেরে খুশি প্রবাসীরা। এই জায়গায় আমরা দেশীয় পাঞ্জাবি পেয়ে অনেকটাই আমরা অনেক খুশি বোধ মনে করি, যেহেতু দেশীয় পণ্য আমরা এই জায়গায় পাইতেছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা আশাবোধ করি না যে এরকম দেশীয় পণ্য আমরা বিদেশের মাটিতে পাবো। আমরা প্রত্যেক বছরই এই জায়গা থেকে পাঞ্জাবি কিনি। আমাদের প্রবাসীর মাটিতে আমরা সচরাচর ভালো পাঞ্জাবি পাই না। বাংলাদেশি দোকান, ভালো ভালো প্যান্ট শার্ট এবং পাঞ্জাবি আছে, দেশীয় কাপড় স্বল্প মূল্যে পাওয়া যায়।
মধ্যবিত্ত প্রবাসীদের কথা চিন্তা করে ঈদ উপলক্ষে এবার বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে বিশেষ মূল্য ছাড়। পোশাকের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি। দোকানিরা বলছেন তরুণদের রুচিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ থেকে আনা হয়েছে বাহারি পাঞ্জাবি। বিক্রেতাদের আশা সামনে এই চাহিদা আরও বাড়বে। এখানে প্রায় 500-1000 ব্যবসায়ী আছেন যারা বাংলাদেশ থেকে মাল আনেন। প্রতিবারের মতো এবারও আমাদের যথেষ্ট পরিমাণ কাস্টমারের ফিডব্যাক পাচ্ছি আমরা। প্রথম একটু কম ছিল, কিন্তু এখন আমরা এবারও অনেক কাস্টমার আসতেছে। খুব বেশি কাস্টমার আলহামদুলিল্লাহ। সাথে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি কাস্টমার আছে, পাকিস্তানি কাস্টমার আছে, তারপর বিদেশিরাও আছে। বেচা বিক্রি ভালো হওয়ায় গেল বছরের মতো এবারও বাংলাদেশি দোকানে শোভা পাচ্ছে ছেলেদের পছন্দের পোশাক পাঞ্জাবি। তাদের প্রথম পছন্দ পাঞ্জাবি হলেও এর পাশাপাশি কেউ কেউ জিন্স প্যান্ট ও টি শার্টও কিনছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের মানুষের সুখের নেপথ্য থেকে কিভাবে তারা সুখ উপভোগ করেন, ফিনিশ একটি পরিবারের গল্প তুলে ধরছেন মহিউদ্দিন মধু। ফিনল্যান্ডের একজন ফিজিওথেরাপিস্ট নিনা পালমো ও তার স্বামী পেত্রি বেহকাওয়া পেশায় বিক্রয় ব্যবস্থাপক। সাপ্তাহিক ছুটির দিনে এই পেশাজীবী দম্পতির বাসায় সময় সংবাদ। টানা 8 বারের মতো সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড। দেশটির একটি পরিবারের গল্প জানতে চাই আমরা। সকাল 9:30, ঘুম থেকে ওঠা 2 মেয়েকে ব্রাশ করাচ্ছেন মা। এরপর দুজনকে বাইরে খেলতে নেয়ার জন্য প্রস্তুত করেন বাবা। বাইরে বেরোতেই প্রতিবেশী বন্ধুদের সাথে খেলায় মেতে ওঠে। স্নিগ্ধ রোদে সন্তানদের সঙ্গ দেন বাবা মাও। নিনা ও পেত্রির কাছে আমাদের জানতে চাওয়া তাদের কাছে সুখ কি। ফিনল্যান্ড সত্যিকার সুখী দেশ। এখানে বসবাস আনন্দদায়ক ও নিরাপদ। সুন্দর প্রকৃতি ও অফুরন্ত সুপেয় পানির ভান্ডার। জীবন এখানে সহজ। সবার জন্য সমান সম্ভাবনাময়ী দেশ ফিনল্যান্ড। সরকার সব বিষয়ে সাহায্যে আগ্রহী। বিনামূল্যে বাচ্চারা শিক্ষা সেবা পাচ্ছে। বলা হয়ে থাকে ফিনিশরা নাকি কারো সঙ্গে মিশতে চান না। এমন প্রশ্ন অবশ্য তাদেরকে অবাক করেনি। আমরা ফিনিশরা একটু ধীর, শান্ত প্রকৃতির। কোলাহল কম পছন্দ করি। অপরিচিতদের সাথে কথা বলতে কম স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে মিশে গেলে আমরা উপভোগ করতে থাকি। আমাদের আছে দীর্ঘ পারিবারিক বন্ধন। গ্রীষ্মকালীন ছুটিতে দাদা দাদির বাড়িতে ওলুতে বেড়াতে নিয়ে যায় বাচ্চাদের। পরিবারের পাশাপাশি বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথেও বেশ মজায় সময় কাটায়। এখানে কাজই সব নয়, কাজ ও আনন্দের মধ্যে সমন্বয় করাটাই সুখ। এই দম্পতি বলছেন ফিনিশদের সুখী জীবনাচরণের সবচেয়ে বড় নিয়ামক তাদের বিশ্বাস ভিত্তিক সমাজ। আমরা একটু সহজ সরল, কেউ জিজ্ঞেস করলে সত্য বলি, মিথ্যা বলে লোক দেখায় না। প্রাচীন প্রাণ শক্তিতে বিশ্বাস করি। আমরা খুব অল্পতেই সন্তুষ্ট হই। নিনা ও পেত্রি মনে করেন ফিনল্যান্ড সরকার তার নাগরিকের মৌলিক অধিকার, স্বাধীনতা, সমতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া বেকার ভাতা সমাজের অপরাধ কমায়। এই পরিবারটির মতো বেশিরভাগ ফিনিশ নাগরিকের জীবনাচরণ, সুখটাকে তারা নিজেদের মতো করে উপভোগ করেন। তারা যেমন সরকারি নিয়ম কানুন বিধিবিধান মেনে চলেন, একই সাথে সরকারও তাদের স্বাধীনতা এবং সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। কুয়েতে গাড়ির মেকানিকের কাজ করে সুনাম কুড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গাড়ির মেকানিক হিসেবে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে দেশটিতে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ শিল্পে দিন দিন নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে। দেশটির সুয়েক, স্লোভিয়া, জিলিপ সহ বিভিন্ন অঞ্চলের অলিগলিতে রয়েছে অসংখ্য গ্যারেজ। সেখানে সিরিয়ান, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মেকানিকরা কাজ করছেন। অনেক বাংলাদেশি মেকানিক তাদের দক্ষতা এবং নিখুঁত কাজের মাধ্যমে স্থানীয়দের মাঝে সুনাম কুড়িয়েছেন। বাংলাদেশিরা শুধু গাড়ির সাধারণ মেরামত নয়, বরং অত্যন্ত জটিল প্রযুক্তিগত কাজেও পারদর্শী। বিশেষ করে গাড়ির ইঞ্জিন, ট্রান্সমিশন, ব্রেক সিস্টেম, পেন্টিং এবং বৈদ্যুতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে তারা দক্ষতার পরিচয় দিয়েছেন। স্থানীয় বাজারে নিজেরা একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। এখানে সব ধরনের গাড়ির কাজ করি আমরা। আমি বর্তমানে এখন সাসপেনশনের কাজটা বেশি করি, মেকানিকের কামটা করি। কেউ বিদেশে আসতে চান, কুয়েতে আসতে চান এবং যে কোনো দেশে যান, ভালো কাজ শিক্ষা যান, তাইলে পয়সা কামাইতে পারবেন। মার্সিডিজ, করোলা, BMW,
আপনার অনেক গাড়ি এখানে অনেক ইনশাল্লাহ কাজের চাহিদা আছে ইনশাল্লাহ। কুয়েতে আধুনিক প্রযুক্তির গাড়ির মেরামতের জন্য প্রশিক্ষিত দক্ষ কর্মীর প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুয়েতে গাড়ি মেকানিক হিসেবে বাংলাদেশের শ্রমিকদের অবস্থান শুধু শক্তিশালী হচ্ছে না, বরং তাদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে বলে মত সংশ্লিষ্টদের। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। ভারতের খামখেয়ালি আচরণের জবাব মাঠে দিতে চায় বাংলাদেশ। গোল করে দীর্ঘদিন পর দলে ফেরা স্মরণীয় করে রাখতে চান ইব্রাহিম। সুনীল ছেত্রী নয়, এ ম্যাচে ছড়ি ঘোরানোর আশা লাল সবুজের ফরওয়ার্ডারদের। আগের মতো রক্ষণ সামলে ড্র করার ধারা থেকে বেরিয়ে আসতে চান ডিফেন্ডার তপু বর্মন। বৈরী আবহাওয়া জয়ের চ্যালেঞ্জ নিচ্ছেন এই ডিফেন্ডার। ভারতের শিলং থেকে পারভিন আক্তারের রিপোর্ট। শিলংয়ে তীব্র শীতের মাঝে ভারী বৃষ্টি, ঠান্ডায় হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। এর মাঝেই শুরু ভারত ম্যাচের প্রস্তুতি। বৈরী আবহাওয়ায় অনুশীলন বাতিলের শঙ্কা থাকলেও নির্ধারিত সময় মাঠে হাজির লাল সবুজ। ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ না মেলায় শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশনের এই আর্টিফিশিয়াল টার্ফই ভরসা। কদিন আগে সৌদি আরবের তায়েফে ঠিক এমন ঠান্ডা ও বৃষ্টির মাঝেই কন্ডিশনিং ক্যাম্প করে এসেছে বাংলাদেশ। তবে সে সময় দলের সঙ্গে ছিলেন না হামজা। শেফিল্ড তারকার দলের সঙ্গে মানিয়ে নিতে চাই প্রস্তুতির সুযোগ, তবে সেটাই বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের গড়িমসিতে মিলছে কই? অজুহাত নয়, প্রতিকূলতা জয় করতে চায় বাংলাদেশ। 2024 সালে খেলা 8 ম্যাচে মাত্র দুবার প্রতিপক্ষের জালে বল জড়াতে পেরেছিলেন বাংলার ফরোয়ার্ডরা। ভারত ম্যাচে কাবরেরার সে দুশ্চিন্তা লাঘব করতে চান ফরোয়ার্ড ইব্রাহিম। একাদশে জায়গা করে নেওয়া কঠিন, সেটা জেনেই চ্যালেঞ্জ নিচ্ছেন এই ফরোয়ার্ড। প্রিপারেশন বলতে গেলে আমরা তাইফে সেম কন্ডিশনেই ট্রেনিংটা করছি। আশা করি এখানে সমস্যা হলেও আশা করি অত বেশি সমস্যা হবে না, যেহেতু আমরা তাইফে এই সেম ওয়েদারে প্র্যাকটিস করছি। দলের সবার অবস্থা ভালো। দেন পার্সোনালি বলতে গেলে অনেকদিন পরে ন্যাশনাল টিমে ব্যাক করছি। চাইবো যে ম্যাচটা যদি বেস্ট ইলেভেনে খেলতে পারি তো অবশ্যই ভালো লাগবে, প্লাস যদি চেঞ্জিংয়ে খেলতে পারি ট্রাই করবো যে দলে ইম্প্যাক্ট রাখার। গেল কয়েক বছরে আন্তর্জাতিক মঞ্চে জয়ের চেয়ে গোল হজম না করার দিকেই বেশি মনোযোগ ছিল বাংলাদেশ দলের। হামজার ছোঁয়ায় বদলে যাওয়া লাল সবুজ সে ধারা ভাঙতে চায় এবার। সুনীল ছেত্রীর ফেরাকে জয় উৎসবে রাঙাতে দিতে চান না তপু বর্মন। উল্টো ঘরোয়া লিগের পারফরমেন্সের আত্মবিশ্বাসে জয়েই চোখ তার। অনেকগুলো ম্যাচই খেলেছি ইন্ডিয়ার সাথে, আর আসল করে আপনার এইবারের ম্যাচটা ডিফারেন্ট। আমাদের মনোযোগী হতে হবে এবং 100% দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে। আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ, যেটা আপনার আমি ঘরোয়া লিগে আপনার প্রায় 7টা গোল করেছি, তো অবভিয়াসলি এইটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচেও যেন দেশের জন্য গোল করতে পারি। এটা আমার একটা টার্গেট থাকবে, আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি। সেট পিসের দুর্বলতা কাটাতেও অনুশীলনে বাড়তি জোর দিচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। তীব্র ঠান্ডা, দিনভর বজ্রবৃষ্টি, এর মাঝেও অনুশীলন অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লক্ষ্য একটাই, হামজার অভিষেক ম্যাচ জয়ে স্মরণীয় করে রাখা। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের মনোবল ভাঙতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অনুশীলন বাধাগ্রস্ত করতে ভেন্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বাংলাদেশে অর্থের বিনিময়ে সেখানে অনুশীলনের সুযোগ পেলেও তা অস্বীকার করেছে মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশন। শিলং থেকে তাজিন খন্দকারের রিপোর্ট। তারা যেটা বলছে বা যে জিনিসটা হয়েছে এটা সম্পূর্ণ মেল করা আছে, এবং এটা 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 আমাদের এখানে কারোর সাথে কোনো ডিল হয় নাই। No, not at all. You can clarify from the manager or from Bangladesh team. বাংলাদেশ দলের প্র্যাকটিস ভেন্যু নিয়ে কেন এত গড়িমসি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের? বারবার ভেন্যু বদল, অর্থের বিনিময়ে প্র্যাকটিস গ্রাউন্ড বরাদ্দ, শিডিউল পরিবর্তন সহ কি না করছে তারা। মনোবল ভেঙে দিতে যত ধরনের কূটকৌশলের আশ্রয় নেওয়া যায় তার কোনো কিছুই বাদ দিচ্ছে না ভারত। এবার জানা গেল অবাক করা এক তথ্য, বাংলাদেশ দলের প্র্যাকটিস ভেন্যু নিয়ে যত ধরনের জটিলতা তার সবই করছে ভারতীয় ফুটবল ফেডারেশন। জওহরলাল নেহেরু স্টেডিয়ামের গ্রাউন্ড 2 এর টার্ফে বাংলাদেশের অনুশীলনে গুনতে হচ্ছে অর্থ, তবে এই টাকা নিচ্ছে কারা? মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশনের টার্ফে অনুশীলন হলেও সংশ্লিষ্টদের দাবি তারা কোনো অর্থই নিচ্ছে না। ধারণা নেই অর্থের বিনিময়ে অনুশীলনের ব্যবস্থা করে দেওয়ার এই ঘটনা নিয়েও। No, not at all. You can clarify from the manager or from Bangladesh team. এখানে অনুশীলনের জন্য আমরা কোনো ধরনের টাকা নিচ্ছি না। তোমরা তোমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যাচাই করে নিতে পারো। মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশন চায় অতিথিদের সহযোগিতা করতে, তবে কারা তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছে তা বলতে পারছি না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে শর্ত দেওয়া হয়েছে টাকা না দিলে প্র্যাকটিসের ভেন্যু মিলবে না কোনো মতেই।
শুধু শর্তই নয়, একরকম হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশন অর্থ দাবি না করলেও তাদের উপর চাপ প্রয়োগ করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এটা এখন আপনারা জিজ্ঞেস করার পর থেকে আমাদের কাছে অলরেডি এটা বিএফএফ এর কাছে জিজ্ঞেস করলে তাদের কাছে এই টোটাল জিনিসটার মেইল করা আছে। তারা যেটা বলছে বা যে জিনিসটা হয়েছে এটা সম্পূর্ণ মেইল করা আছে এবং এটা আমাদের এখানে কারোর সাথে কোনো ডিল হয় নাই। এটা বিএফএফ টু এএফএফ কথা হয়েছে। ম্যাচ ভেন্যুতে অনুশীলনের জন্য AIFF কে অনুরোধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাজিন খন্দকার, সময় সংবাদ, শিলং, মেঘালয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিলংয়ে 9 দিন ধরে অনুশীলন করছে ভারত ফুটবল দল। ম্যাচ ভেন্যুতে ক্লোজ ডোর সেই অনুশীলন দেখার সাধ্য নেই কারো। তবে প্র্যাকটিস না হলেও টিম বাসে করে স্টেডিয়াম ছাড়ার সময় অবশেষে দেখা মিলল ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সুনীল ছেত্রীর। শিলং থেকে তাজিন খন্দকারের রিপোর্ট। 14 মার্চ মেঘালয়ের শিলংয়ে এসে ভারত দল অনুশীলন শুরু করে। 9 দিন পেরোলেও এখন পর্যন্ত ব্লু টাইগার্সদের দেখা পায়নি কেউ। নিরাপত্তার চাদরে একেবারে মুড়িয়ে রেখে দলকে অনুশীলন করাচ্ছেন স্প্যানিশ কোচ মানালো মার্কেজ। অন্যদিকে বাংলাদেশ দলের জন্য নেই কোনো নির্দিষ্ট প্র্যাকটিস ভেন্যু। কিন্তু ভারত দলের কেন এমন লুকোচুরি? অবশেষে দেখা মিলল দ্য গ্রেট সুনীল ছেত্রের। এই ভেন্যুতে টানা 9 দিন ধরে অনুশীলন করছে ভারত ফুটবল দল, কিন্তু এই প্রথম দেখা মিলল তাদের, তাও আবার হোম ভেন্যুতে চুপিসারে অনুশীলন সেরে কঠোর নিরাপত্তায় স্টেডিয়াম ছাড়ার সময়। ক্যামেরা দেখে হাত নাড়িয়ে জানিয়েছেন অভিবাদন। ভারতের দাদাগিরি দেখানোর স্বভাব পুরনো, এখানেও ভিন্ন কিছুর দেখা মেলেনি। ম্যাচ ভেন্যুতে বাড়তি সুবিধা নিয়ে প্রতিদিনই অনুশীলন করে যাচ্ছে ব্লু টাইগাররা। কোনোভাবেই নিজেদের প্রস্তুতির ছিটে ফোটাও জানতে দেবে না কাউকে। ভারত দল স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় চারিদিকের গেট। এদিন দুপুরেও অনুশীলন করে মানালো মার্কেজের দল। প্র্যাকটিস শেষ করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাঠ ছাড়েন সুনীল রাহুলরা। তবে ভারত শিবিরে আছে দুঃসংবাদ। হাঁটুর চোটে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রেন্ডন ফার্নান্দেজ। তার জায়গায় ডাক পেয়েছেন উদন্ত সিং। এছাড়াও মনবীর সিং এর ইনজুরি নিয়ে বেশ বিপাকে স্বাগতিকরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, শিলং, মেঘালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটির 19তম সভা আজ। মূল এজেন্ডা কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি নবায়ন আর BPL এর রেভিনিউ শেয়ারিং। গুরুত্ব পাবে ওয়ানডে আর T20-র অধিনায়কত্ব। PSL ক্রিকেটারদের অনাপত্তিপত্র প্রদান, অভ্যন্তরীণ নিয়োগ, নির্বাচকদের শূন্যস্থান পূরণ, জিম্বাবুয়ে সিরিজের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এদিন। অনেক আলোচনা সমালোচনা আছে, তবে একটা বিষয় নিয়মিত। দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদের কমিটির বোর্ড সভা, তারই ধারাবাহিকতায় চলতি মাসের দ্বিতীয় আর বর্তমান পরিচালনা পর্ষদের 19তম সভা বসতে যাচ্ছে এদিন, যেখানে অধিনায়ক ইস্যুতে আলোচনা পাচ্ছে বাড়তি গুরুত্ব। চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে শেষ হয় শান্তর ওয়ানডে নেতৃত্বের মেয়াদ। 2027 বিশ্বকাপ পর্যন্ত তার হাতে কি থাকবে আর্মব্যান্ড, নাকি ক্যাপ্টেন্সি পাবেন নতুন কেউ, সেটা নিয়ে হবে মূল আলোচনা। তবে বিসিবির একাধিক পরিচালকের সূত্রের খবর, এ দফাতেও শান্ততেই আস্থা বোর্ডের। T20-তে সে দায়িত্ব পেতে পারেন লিটন দাস। তবে 3 ফরম্যাটেই সহ অধিনায়ক রাখার পক্ষে পরিচালকরা। যে দৌড়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ আর তাসকিন আহমেদ, জানিয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে এদিন। তবে অধিনায়ক আর সহ অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত আসুক কিংবা নাই আসুক, কোচিং স্টাফ হিসেবে সিমন, সালাউদ্দিন, মুস্তাকি থাকছেন। এদিন এ নিয়ে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। সিদ্ধান্ত আসতে পারে কোচের শূন্য পদগুলোতে নিয়োগের ব্যাপারেও। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এদিন। যেই সিরিজকে সামনে রেখে ক্যাম্প শুরু 10 মার্চ, রিপোর্টিং তার একদিন আগে। PSL-এ ডাক পাওয়া নাহিদ, লিটন আর রিশাদের অনাপত্তিপত্র নিয়েও ইতিবাচক বোর্ড, জানিয়ে সিদ্ধান্ত আসবে এই মিটিংয়ে। আলোচনা হবে অভ্যন্তরীণ নিয়োগের ব্যাপারেও। হান্নান সরকারের পদত্যাগে শূন্য হওয়া নির্বাচকের পদের ব্যাপারেও হবে আলোচনা। যে পদের জন্য এগিয়ে সাজ্জাদ আহমেদ শিপন, টেবিলে উঠতে পারে সাকিব আল হাসান ইস্যুও। 19তম বোর্ড মিটিংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা BPL এর রেভিনিউ শেয়ারিং। ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশের কত শতাংশ দেওয়া হবে তা নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। তবে সূত্রের খবর, সমালোচিত দল দুর্বার রাজশাহীকে কোনো অর্থ না দেওয়ার পক্ষেই অধিকাংশ পরিচালক। এর বাইরে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বৈষম্য নিয়েও হতে পারে আলোচনা। সিদ্ধান্ত আসতে পারে আরও ঝুলে থাকা বেশ কিছু ইস্যুতে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 11 বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে কোয়াব। দুর্জয় দেবব্রত পালের কমিটি ভেঙে 13 জনের অ্যাড কমিটি গঠন করেছে বিসিবি। কমিটির প্রধান হিসেবে
দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। হঠাৎ করে মিরপুরের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মিলন মেলা। সবাই ছুটছেন মিরপুরের একাডেমি ভবনের দিকে। মূলত কোয়াবের ভবিষ্যৎ কি হবে তার জন্য জরুরি মিটিং সাবেক ক্রিকেটারদের। 2014 সাল থেকেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির দায়িত্বে ছিলেন নাইমুর রহমান দুর্জয় আর সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে দুর্জয়। এতে দীর্ঘ সময় নেই কোয়াবের কোনো কার্যক্রম। মূলত ক্রিকেটারদের অধিকার আদায়ের জন্য কোয়াব প্রতিষ্ঠিত হয়েছিল, তবে বর্তমানে এর কার্যক্রম স্থবির হয়ে থাকায় বর্তমান ও সাবেক ক্রিকেটাররা পুনরায় কোয়াবকে সচল করার কথা বলে আসছে। তাই বিসিবিতে জরুরি সভা ডেকে ভেঙে দেওয়া হয়েছে কোয়াবের আগের কমিটি, গঠন করা হয়েছে অ্যাডহক কমিটিও। অনেক ক্রিকেটারদেরকে নিয়ে বসছি আমরা, যেহেতু আমরা কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে আবার যেন আমরা করতে পারি, সেই হিসাবে সবার মতামত নিয়ে আমরা কিন্তু কিছু সিদ্ধান্ত নিয়েছি। একটার মধ্যে হলো যে আমরা গত কমিটিতে যারা ছিল ওটা আপাতত আমরা স্থগিত রেখে এখন নতুনভাবে আমরা একটা অ্যাডহক কমিটি করেছি এবং সেটাতে আমরা হেড করেছি সেলিম শাহেদকে, রাহুল আছে, নান্নু ভাইকে রেখেছি, আমরা সুমন আছে এবং দেবু। অ্যাডহক কমিটিতে রাখা হয়েছে 13 জনকে। সিনিয়রদের মধ্যে রয়েছেন সেলিম শাহেদ, মিনাজুল আবিদিন নান্নু, বাশার সহ 5 জন। 8 বিভাগ থেকে রাখা হচ্ছে 8 জন ক্রিকেটারকে। চট্টগ্রাম থেকে তামিমকে রাখার প্রস্তাব আসলেও তার প্রতিনিধি হিসেবে আছেন ইরফান শুক্কুর। এছাড়া ঢাকা থেকে আরাফাত সানি এবং রাজশাহী থেকে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। আর কমিটির প্রধান হয়ে কাজ করবেন সেলিম শাহেদ। যেহেতু আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে এই পুরনো যে কমিটি যেটা ছিল সেটা ডিসলভ, প্রথম হচ্ছে কনস্টিটিউশন ঠিক করা, সেকেন্ড হচ্ছে এটার প্রসিজার ঠিক রাখা, থার্ড হচ্ছে আপনার ইলেকশনের যে গাইডলাইন্সগুলো আছে সেটা দাঁড় করে একটা রাইট ওয়েতে প্রোগ্রেস করা, এবং সেখানে সকলের সামর্থ্য এবং সকলের সহযোগিতা প্রয়োজন। মূলত পরবর্তী নির্বাচন সামনে রেখে কাজ করাই মূল লক্ষ্য এই কমিটির। এছাড়া ক্রিকেটের উন্নয়নে অবকাঠামো তৈরি করার কথা জানিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি বিএনপির, 71 ও 24 একই কাতারে রাখার চেষ্টাও নাকচ। গণপরিষদ ভোটে নতুন সংবিধান চায় এনসিপি, ঐক্যমত্য কমিশনে মতামত জমা। জাতীয় বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, রং তুলির আচরে সেজেছে স্মৃতিবেদী। নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরার আওতায় পুরো এলাকা। বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত, এপ্রিলে মিলবে নতুন নোট, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। চলতি মাসে $3 বিলিয়ন রেমিটেন্স পাওয়ার আশা। এবং আজ থেকে শুরু যাত্রা, সড়ক মহাসড়কে ভোগান্তি দেখছে খোদ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ও বিভাগ। ভয় আছে ডাকাতিরও, এবারও যাত্রী খরার শঙ্কায় লঞ্চ মালিকরা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।